ফিল্মোলজি প্রেজেন্টিং ব্রাহ্মায়ুগাম। মুভিটির কাহিনী 17 শতাব্দীর। এক লোক তৃষ্ণার্ত হয়ে পথ হারিয়ে একটি জমিদার মহলে প্রবেশ করে, কিন্তু সে খুব তাড়াতাড়ি বুঝতে পারে ওখানে বসবাসকারী লোকেরা এবং ওই জায়গাটা বাইরে থেকে দেখতে যেরকম আসলে ওরকম নয়। লোকটি কি ওই জায়গা থেকে পালিয়ে যেতে পারবে? ওই জমিদার মহলে লোকটির সাথে কি হয়েছিল? লোকটি কি শেষ পর্যন্ত বেঁচে ফিরতে পেরেছিল? তো চলুন শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন শুরু করার আগে ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং শেয়ার করতে ভুলবেন না। মুভির কাহিনী সাউথ ইন্ডিয়ার মালাবার এলাকার দৃশ্য দিয়ে শুরু হয়। মুভির প্রথম দৃশ্যে আমরা দুজন ব্যক্তির সাথে পরিচিত হই, যাদের নাম ছিল কোরা এবং থেবান। তাদের দুজনকে দেখে মনে হচ্ছে তারা কোনো জায়গা থেকে পালিয়ে এসেছে এবং নদী পার হয়ে অন্য পাশে যেতে চায়। রাত্রিবেলা তারা দুজন জঙ্গলের মধ্যে একটি জায়গায় আশ্রয় নেয় এবং দুজনেই ঘুমিয়ে পড়ে। হঠাৎ যখন থিবানের ঘুম ভাঙে, তখন সে তার পাশে কোরাকে দেখতে পায় না। সে কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর কোরাকে সামান্য দূরে মন্ত্রমুগ্ধ অবস্থায় দেখতে পায়। সে পাশে গিয়ে দেখতে পায় কোরা একটি অর্ধনগ্ন সুন্দরী নারীর দিকে তাকিয়ে রয়েছে এবং ওই নারীটি তাকে বশ করার চেষ্টা করছে। এটা দেখার পর থেবান খুব ভয় পেয়ে যায় এবং ওই জায়গা থেকে কিছুটা পিছিয়ে আসে। সে বুঝে গিয়েছিল ওই নারী একটা ইয়াক্ষী বা প্রেতাত্মা। থেবান কোরাকে স্বাভাবিক অবস্থায় আনার চেষ্টা করে। কোরা ততক্ষণে প্রেতাত্মার বশে চলে এসেছে। তারপর থেবান সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই কোরা প্রেতাত্মার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করার জন্য তাকে জড়িয়ে ধরে, কিন্তু ওই নারী তাকে হত্যা করে তার রক্ত পান করতে থাকে। পরের দিন সকালে থেবান ওই নদী পার করার জন্য একটি ওয়াটারফলের পাশে যায়, কিন্তু ওই ওয়াটারফল এত উঁচু ছিল এবং ওখানে কোনো রকম রাস্তা না থাকায় সে কোনোভাবেই ওই স্থান থেকে পালাতে পারছিল না। হাঁটতে হাঁটতে সে একটি জমিদার বাড়িতে এসে পৌঁছায়। প্রথমে সে ওই বাড়িতে কোনো শব্দ কিংবা কোনো ব্যক্তির চলাফেরা লক্ষ্য করেনি। সে ওই জায়গায় একটা নারকেল পেয়ে খাওয়া শুরু করে দেয়, কিন্তু হঠাৎ সে এক লোককে দেখতে পায় যে ওই বাড়িতে কাজকর্ম করত। সে ওই লোকটির সাথে কিছু কথাবার্তা বলে। তখন এই বাড়ির মালিক সেখানে আসে, যার নাম ছিল কদুমান পট্টি। যে লোকটির সাথে সে কথা বলছিল সে ওই বাড়ির মালিকের জন্য রান্না করে দেয়। বাড়ির মালিক কদুমান পট্টি তাকে জিজ্ঞেস করে সে কেন এখানে এসেছে। থেবান বলে, আমি খুবই ক্ষুধার্ত, তাই খাবারের খুঁজে এখানে এসেছি। মূলত থেবান একজন সিঙ্গার ছিল। সে আগের জমানায় রাজদরবারে রাজাদের জন্য সঙ্গীত পরিবেশন করত। থেবানের গানের গলা খুবই সুন্দর ছিল। তখন জমিদার মহলের মালিক তাকে গান গাওয়ার জন্য বললে সে খুব সুন্দর করে একটি গান পরিবেশন করে। থেবানের সুরেলা কণ্ঠের গান জমিদার মহলের মালিক কদুমান পট্টির খুব পছন্দ হয়, তাই সে তাকে এখানে থাকার অনুমতি দিয়ে দেয় এবং সেই সাথে তাকে খাবারও অফার করে। এখানে আপনাদেরকে আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, মুভির এই সিনে জমিদার মহলের মালিককে ব্রাহ্মণ এবং থেবানকে সঙ্গীত পরিবেশক হিসেবে দেখানো হয়েছে, অর্থাৎ এখানে জাতিভেদ দেখানো হয়েছে। একজনকে উঁচু জাতের এবং অন্যজনকে নিচু জাতের হিসেবে বর্ণনা করা হয়েছে। জমিদার মহলের বাবুর্চি থিবানকে মহল ঘুরিয়ে দেখায় এবং তাকে তার থাকার জায়গা বুঝিয়ে দেয়। বাবুর্চি বলে, তুমি যদি এখানে ভালোভাবে থাকতে চাও তাহলে দক্ষিণ পাশে কখনোই যাওয়ার চেষ্টা করবে না, কারণ ওই জায়গা থেকে অদ্ভুত ধরনের শব্দ আসে এবং এগুলোর রহস্য বের করার চেষ্টা না করাই উচিত হবে তোমার। রাত্রিবেলা যখন এই আওয়াজ পাবে তখন এগুলো ইগনোর করবে। রাত্রিবেলা সে জমিদার মহলের মালিক পট্টির সামনে খাওয়া দাওয়া শেষ করে তার সামনে ঈশ্বরকে ধন্যবাদ জানায়। জিনিসটা পট্টির একদম ভালো লাগে না। সে থেবানকে বলে, খাবার তো আমি দিয়েছি, তাহলে তুমি ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছ কেন? এই দৃশ্যটি একটু আজব ছিল, কিন্তু এরপরের দৃশ্য ছিল আরও অদ্ভুত। যে দৃশ্যে আমরা দেখতে পাই বাবুর্চি কারোর জন্য লুকিয়ে খাবার নিয়ে যাচ্ছিল। খাওয়া দাওয়ার পর থেবান যখন বাইরে ঘোরাঘুরি করছিল তখন সে সেখানে অনেকগুলো মাটির স্তূপ দেখতে পায়, যেটা থেকে সে পরিষ্কার বুঝে যায় এই স্তূপগুলোর ভিতরে কখনো না কখনো লাশ ছিল। সে তখন ওই জায়গা থেকে পালিয়ে ঘরে প্রবেশ করে। ভিতরে প্রবেশ করলে সে অদ্ভুত ধরনের শব্দ শুনতে পায়। বাবুর্চি তাকে যে জায়গায় না যাওয়ার জন্য বলেছিল সে জায়গায় সে আগ্রহ নিয়ে প্রবেশ করে। সে লুকিয়ে লুকিয়ে বাবুর্চিকে ফলো করতে করতে ঠিক ওই জায়গায় চলে যায় যেখানে বাবুর্চি কারোর জন্য খাবার নিয়ে যাচ্ছিল। সে সেখানে দেখতে পায় একটি খাবারের প্লেট কারোর জন্য রাখা হয়েছে এবং ওই প্লেটের পাশে শিকল বাঁধা। সে বুঝতে পারে এই শিকল দিয়ে কিছু একটা বাঁধা রয়েছে যেটা তার দিকে আসতে চাচ্ছে, তাই সে তাড়াতাড়ি ওই জায়গা থেকে পলায়ন করে। পরের দিন যখন থেবান মহলের বারান্দায় ঘোরাঘুরি করছিল তখন সে দেখতে পায় মহলের মালিক পট্টি একটি বোর্ডের সামনে কয়েকটি গুটি নিয়ে দাবা জাতীয় খেলা খেলছিল। পট্টি তাকে এই খেলায় আমন্ত্রণ জানায়
এবং যে কোনো কিছু বাজি লাগাতে বলে। থেবান বলে, আমার কাছে তো বাজি লাগানোর মতো কিছুই নেই। তখন পট্টি তাকে তার সময় বাজি লাগানোর জন্য বলে, অর্থাৎ সে যদি এই খেলায় জিতে যায় তাহলে এই জায়গা থেকে চলে যেতে পারবে, কিন্তু যদি হেরে যায় তাহলে কোনোদিনও এই জায়গা ত্যাগ করতে পারবে না। যার মানে দাঁড়ায় তাকে সারা জীবন এই মহলে থাকতে হবে। সেই খেলা খেলতে রাজি হয় না, তাই তার হাতে থাকা গুটিগুলো পট্টির হাতে তুলে দিতে যাচ্ছিল। ঠিক তখনই পট্টি তার হাত সরিয়ে নেয়, যার ফলে গুটি বোর্ডের মধ্যে পড়ে। এখন নিয়ম অনুসারে এই খেলা খেলতেই হবে, কারণ বোর্ডের মধ্যে গুটি পড়ে গেলে সেটা চাল হিসেবে গণ্য হয়। থেবানকে বাধ্য হয়ে এই খেলা খেলতে হয়। খেলা শুরু হয় এবং খেলার এক পর্যায়ে পট্টিকে জিততে হলে 2টা ছক্কা তুলতে হবে। প্রথম গুটিতে তার ছক্কা উঠলেও দ্বিতীয় গুটিতে 5 ওঠে, কিন্তু সে কোনো অলৌকিক ক্ষমতার সাহায্যে সেই গুটিকে ছক্কায় রূপান্তরিত করে ফেলে, যার ফলে থেবান এই খেলায় হেরে যায়। শর্ত অনুসারে এখন থেবানকে সারা জীবন এখানেই থাকতে হবে। থেবান নিরাশ হয়ে ওই বাবুর্চির কাছে যায়। বাবুর্চি তাকে এই মহলের মালিক পট্টি সম্পর্কে অনেক নেগেটিভ কথা শোনায়। সে এটাও জানিয়ে দেয় যে অতি শীঘ্রই সে পট্টির আসল চেহারা দেখতে পারবে। ওই রাতে থেবান পট্টির সামনে খাওয়া দাওয়া করছিল। তখন পট্টি তাকে তার মায়ের সম্পর্কে জিজ্ঞাসা করে। পট্টির মুখে থেবান তার মায়ের কথা জিজ্ঞাসায় আশ্চর্য হয়ে যায়, কারণ সে কখনো পট্টিকে তার মায়ের সম্পর্কে কিছু বলেনি। এই দৃশ্য দেখে বোঝা যায় পট্টি থেবানের সম্পর্কে সব কিছু জানে। তারপর পট্টি জানতে চায় তার বাবুর্চি তার সম্পর্কে কি বলেছে। থেবান খুবই ভয় পেয়ে যায়, কিন্তু সে সম্পর্কে কিছু বলে না। কিন্তু পট্টি তার কথা বিশ্বাস করতে চায় না। সে বলে, এই বাবুর্চি এখানে আসা সমস্ত লোকদের এভাবে উল্টাপাল্টা কথা বলে আমার নামে বদনাম করার চেষ্টা করে। এর আগেও আমার যে সেবক ছিল বাবুর্চি তাকে আমার নামে উল্টাপাল্টা বলে রাগিয়ে দিয়েছিল, যার কারণে আমি বিষয়টা ভালোভাবে নেইনি এবং শেষ পর্যন্ত আমার তাকে মারতে হয়েছিল। আর এরকম অনেকগুলো লাশের কবর তুমি মহলের দক্ষিণ পাশে নিশ্চয়ই দেখেছ। এটা শোনার পর থেবান আরও ভয় পেয়ে যায়। বাবুর্চি তখন ওই রুমে আসে। পট্টি তার বাবুর্চিকে কিছু কথা শোনাচ্ছিল, যেটা বাবুর্চির ভালো লাগেনি, তাই বাবুর্চি একটু কড়া ভাষায় জবাব দিয়েছিল। সেটা পট্টি ভালোভাবে নেয়নি। সে তার হাতের সাহায্যে অলৌকিক ক্ষমতা বলে বাবুর্চিকে টেনে এনে গলায় চেপে ধরে শ্বাস বন্ধ করে রাখে। চেয়ার থেকে না উঠে শুধুমাত্র হাতের সাহায্যে বাবুর্চিকে ভালোমতো শিক্ষা দেয়। এটা দেখার পর থেবানের তো আরও অবস্থা টাইট। তখন সে বুঝে যায় পট্টি কোনো সাধারণ মানুষ হতেই পারে না। তারপর তারা দুজনেই রান্নাঘরে চলে আসে। সেখানে বাবুর্চি মন খারাপ করে বসে থাকে। থেবান তাকে পট্টির আসল পরিচয় সম্পর্কে জানতে চায়। বাবুর্চি তাকে সবকিছু বলতে শুরু করে। বাবুর্চি তাকে বলে, এটা জানার জন্য আমাদেরকে অনেক অতীতে যেতে হবে। পট্টি বংশী একজন পূজারী ছিল যে ব্রাহাদেব দেবতাকে সন্তুষ্ট করে বর পায়। দেবতা খুশি হয়ে তাকে একটি ম্যাজিক্যাল বক্স উপহার দেয়, যে ম্যাজিক্যাল বক্সের সাহায্যে তুমি যা চাইবে তাই হাসিল করতে পারবে। বক্সের মধ্যে চেতান নামে দৈত্যের মতো কিছু একটা ছিল। এখানে চেতান তাদের সকল উশ পূরণ করেছিল। পট্টির পরিবারের লোকেরা একসময় চেতনকে বন্দি বানিয়ে নেয় এবং তাদের সুবিধা অনুযায়ী কাজ করাতে থাকে। একদিন এই চেতন এই পরিবারের একজনকে বোকা বানিয়ে তাদের সকলের আত্মাকে অধিগ্রহণ করে ফেলে এবং বন্দি বানিয়ে তাদেরকে মেরে ফেলে। অনেক বড় বড় লোকেরা তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কেউই সফল হতে পারেনি। তারপর থেকে সেই স্থানে রাজত্ব করা শুরু করে দেয়। সবার শেষে একদিন এই চেতানকে মারার উদ্দেশ্যে এই বাড়িতে কদুমান পট্টি আসে। গল্পে এখন পর্যন্ত আমাদের বলা হয়নি পট্টি কি চেতানকে বশ করে মারতে পেরেছিল কিনা, তবে আমরা এটা জানতে পারি এখন পর্যন্ত কদুমান পট্টি জীবিত রয়েছে। যাই হোক, থেবান ওই রাতে ওই নারী প্রেতাত্মাকে দেখতে পায়, যে প্রেতাত্মাটি তার বন্ধুকে মেরে ফেলেছিল। সে দেখতে পায় ওই প্রেতাত্মাটি কদুমান পট্টির সাথে ইন্টিমেট হতে এসেছে। পরের দিন সকালে আমরা দেখতে পাই থেবান এই জায়গা থেকে পালিয়ে যেতে চাচ্ছিল। সেই সাথে সে বাবুর্চিকেও তার সাথে যাওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু বাবুর্চি তার কথায় কান দেয় না। থেবান তার রুমে গিয়ে কাপড় গোছাচ্ছিল, তখনই সেখানে কদুমান পট্টি চলে আসে। তাকে জিজ্ঞেস করে, কি করো? থেবান ভয় পেয়ে যায়, তবুও সে বলে, আমি এই জায়গা ছেড়ে চলে যাচ্ছি, আমাকে যেতে দিন। পট্টি তাকে বলে, তোমাকে তো এখানে কেউ আটকায়নি, তুমি যেতে চাইলে যেতে পারো, কিন্তু এই বৃষ্টির মধ্যে তুমি কিভাবে যাবে? একথা শুনে থেবান খুবই অবাক হয়ে যায়, কারণ আকাশে বৃষ্টির কোনো সাইন ছিল না। পট্টি এই কথা বলার পরপরই এখানে বৃষ্টি শুরু হয়ে যায়, যেটা দেখে থেবান কিছুই বুঝে উঠতে পারে না এবং এখানে থেকে যায়। পট্টি তাকে বলে, এই বৃষ্টি কখন থামবে ঠিক নাই, হয়তো বা সপ্তাহ, মাস বা বছর চলে যাবে। একবার তো এখানে একটানা 3 বছর বৃষ্টি হয়েছিল। রাত্রিবেলা পট্টি থেবানের উপর অনেক রেগে যায়, কারণ থেবানও এই জায়গা থেকে পালানোর চেষ্টা করে অন্যান্য সেবকদের মতো নির্বুধ এবং বোকার পরিচয় দিয়েছে।
যেটা পট্টির কাছে একদম ভালো লাগেনি। আর পট্টি যদি তার কোনো সেবকদের প্রতি অখুশি হয় তাহলে তার মৃত্যু সুনিশ্চিত। থেবান এতটা ভয় পেয়ে যায় যে সে কোনো কথাই বলতে পারছিল না। এই অবস্থায় বাবুর্চি তাকে মদের করে নিয়ে যায়। সে সেখানে তাকে সামান্য মদ খাওয়ায়। সেখানে কিছুটা মদ পান করার পর থেবান তার মায়ের কথা স্মরণ করতে থাকে। তার মায়ের সম্পর্কে বাবুর্চিকে বলে তার মা তার জন্য অপেক্ষা করছে। তার মা অনেক পরিশ্রমী মহিলা। তার মায়ের কানের দুল তার কাছে রয়েছে। পরের দিন সকালে যখন বৃষ্টি হচ্ছিল তখন থেবান জানালা দিয়ে দেখতে পায় বাবুর্চি একটা খবর করছে। সে বুঝতে পারে এটা মনে হয় তার জন্যই খোঁড়া হচ্ছে। এইবার সে এই জায়গা থেকে পালিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সে কিছুটা পথ পাড়ি দিয়ে যখন মহলের মেইন গেটের সামনে চলে আসে তখনই তার রক্তবমি শুরু হয়, যার জন্য তাকে আবারও মহলে ফিরে আসতে হয়। সেখানে কডুমান পট্টি তার জন্য অপেক্ষা করছিল। পট্টি তাকে বলে, তুমি তো দেখি আমাকে না বলেই পালিয়ে যাচ্ছ। যেতেই যখন যাচ্ছ তখন আমার অনুমতি নিয়ে গেলে সমস্যা কোথায় ছিল? যাই হোক, তুমি এখন আমার পায়ে ধরে অনুমতি নাও যে আমাকে এই জায়গা থেকে যাওয়ার অনুমতি দিন। থেবান তার পায়ে ধরে কান্নাকাটি করে অনুমতি চায়, কিন্তু পট্টি অট্টহাসির সাথে বলে, তোমাকে এই মহল ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হলো না। এই দৃশ্য দেখে আমরা বুঝতে পারি এখান থেকে সাধারণ মানুষের বের হয়ে যাওয়াটা শুধু মুশকিলই না, বরং অসম্ভব। এরপর থেবান বাবুর্চির সাথে আবার দেখা করে। বাবুর্চি তাকে আরও কিছু রহস্যময় তথ্য দেয়। বাবুর্চি তাকে দক্ষিণ দিকের মহলে নিয়ে যায়, যেখানে একটা লাশ ছিল। এই লাশটি ছিল কডুমান পট্টির। কি অবাক হলেন? এই দৃশ্যে প্রকাশিত হয়ে যখন কডুমান পট্টি চিতানকে হারানোর জন্য এই মহলে এসেছিল তখন সে তাকে কিছুই করতে পারেনি, বরং চেতান তাকে হত্যা করে তার রূপ ধারণ করে এই মহলে বাস করছে। এখানে আমরা বুঝতে পারি শিকল দিয়ে মূলত আসল পট্টিকে বাঁধা হয়েছিল। চেতনই সেই কাজ করেছিল, আর বাবুর্চি তার লাশ দাফন করার জন্য কবর করছিল। আমরা তখন বুঝতে পারি এই মহলে আসলে পট্টির রূপ ধারণকারী যে ব্যক্তিটি রয়েছে সে আসলে কোনো মানুষ বা দেবতা নয়। সে একটি সুপার ন্যাচারাল জিনিস। সুপার ন্যাচারালি সে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে, যেমন সেবকদের মনের অবস্থা, তাদের কথাবার্তাও কাইন্ড অফ বুঝতে পারে। বাবুর্চি তাকে বলে এই জায়গা থেকে পালানোর একটাই উপায় আছে, সেটা মহলের বেসমেন্টে। বেসমেন্টের ভেতরে একটা দরজা রয়েছে। এর ভেতরে একটা আলো সবসময় জ্বলতে থাকে, যা কখনোই নিবে না। এই আলোর মধ্যেই চেতনের শক্তি নিহিত। আমরা যদি এই আলো নিভিয়ে ফেলতে পারি তাহলে চেতনের শক্তি কমে যাবে, আর আমরা পালিয়েও যেতে পারবো। কিন্তু সমস্যা হলো ওই চেম্বারের তালাটা। এর চাবি শুধুমাত্র পট্টি ছাড়া আর কেউই জানতো না। ইনফ্যাক্ট পট্টি এই চেম্বারের উপরে থাকে এবং এই চেম্বারের পাহারা দেয়। তাছাড়া এই চাবি হাসিল করা আরও বেশি মুশকিল হয়ে যাবে যখন তারা তাদের স্মৃতিশক্তি ভুলে যাবে, কেননা এখানে যারা আসে তারা আস্তে আস্তে তাদের স্মৃতিশক্তি ভুলে যায়। এর প্রমাণ দিতে বাবুর্চি থেবানকে বলে, তুমি ঠিক কখন এখানে এসেছো? থেবান বলে, এই তো কয়েকদিন হলো। তখন বাবুর্চি বলে, কয়েকদিন নাকি কয়েক মাস? তুমি কি তোমার নাম বলতে পারবে? আশ্চর্যজনকভাবে থেবান তার নিজের নামও ভুলে গিয়েছিল। ইনফ্যাক্ট সে তার মায়ের নামও মনে রাখতে পারেনি। তারা দুজন সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক এই চেম্বারের চাবি উদ্ধার করতে হবে। থেবান ওই রুমের চাবি কোথায় আছে তা জানার জন্য একটা বুদ্ধি বের করে। পরের দিন থেবান গেমের বোর্ডে এসে পট্টিকে গেম খেলার জন্য ইনভাইট করে। পট্টি তাকে বলে, তোমার কাছে এখন বাজি ধরার মতো কিছুই নেই। থেবান বলে, আছে, সেটা হলো একটা চাবি। চাবির কথা শুনেই পট্টি তার কোমরে হাত দিয়ে কিছু একটা চেক করে। তখন থেবান বুঝে যায় পট্টির কোমরে এই চেম্বারের চাবি থাকে। তখন সে কোথাও অন্যভাবে ঘুরিয়ে নেয়। থেবান বলে, আপনার কাছে আমার জীবনের চাবি রয়েছে, তাই এটাকে বাজি হিসেবে আমি তো খেলতেই পারি। তখন পট্টি বলে, তুমি অলরেডি এই বাজি হেরে গিয়েছো। থেবান তখন দ্বিতীয় আর একটা সুযোগ চায়। পট্টি তখন তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। থেবান এবং বাবুর্চি রান্না করে খাবার বানানোর সময় প্ল্যান করতে থাকে। প্ল্যান করে আজ রাতে খাবারের সাথে পিঁপড়ার বিষ মিশ্রণ করবে, যেটাকে কডুমান পট্টি নিদ্রায় চলে যাবে। সেই সুযোগে থেবান পট্টির কোমর থেকে চাবি চুরি করে নিয়ে যাবে। খাবার বানানোর শেষের দিকে হঠাৎ রুমে পট্টি চলে আসে। বাবুর্চি মনে মনে ভাবে পট্টি খাবারের বিষ মিশানোর কথা জেনে গেছে, কিন্তু পট্টি তার গলা চেপে ধরে অন্য কারণে। কারণ কয়েকদিন আগে বাবুর্চি থেবানকে মদ খাইয়েছিল, যেটা শুধুমাত্র পট্টির নিজের খাওয়ার জন্য বানানো হয়। সে সঙ্গে সঙ্গে পট্টির কাছে মাফ চায়। পট্টি তাকে নেক্সট টাইম সতর্ক থাকতে বলে এবং চলে যায়। বাবুর্চি তখন হাফ ছেড়ে বাঁচে। তুই রাতে সবকিছু প্ল্যান মাফিক হচ্ছিল। পট্টি খাবার খাওয়ার পর ঘুমিয়ে পড়ে, আর থেবান একটা ছুরি নিয়ে পট্টির কাছে গিয়ে চাবি খুঁজতে থাকে। আশ্চর্যজনকভাবে পট্টি জেগে ওঠে এবং থেবানের উপর হামলা চালায়। পট্টি তার মুখ খুলে এবং থেবানকে তার মুখের দিকে তাকানোর জন্য বলে, যাতে সে থেবানের আত্মা টেনে নিতে পারে। এখন গল্পের মধ্যে আসে আসল টুইস্ট। বাবুর্চি আরেকটা প্ল্যান করে রেখেছিল, যেটা সে থেবানকে বলেনি।
এবং পট্টিও এটা সম্পর্কে জানতো না। আসলে গতকাল যখন পট্টি রান্নাঘরে বাবুর্চির গলা চেপে ধরেছিল, তখন বাবুর্চি চালাকি করে তার কোমর থেকে চাবিটি চুরি করে ফেলে। এখন সে ওই চেম্বারে গিয়ে দরজা খুলে আলো নিভিয়ে ফেলেছিল, যার কারণে এখন পট্টির শক্তিমত্তা কমে গিয়েছে। পট্টি এখানে থেবানকে ছেড়ে দেয়। তখন থেবান বাবুর্চির কাছে বলে, তুমি আমাকে ধোঁকা দিয়েছ কেন? বাবুর্চি তাকে বলে, এটা অনেক জরুরি ছিল, খেলা এখনো শেষ হয়নি। ওই ম্যাজিক্যাল বক্সে চেতনকে বন্দি বানাতে হবে যেখান থেকে সে বের হয়েছিল। কেবল তখনই আমরা এই মহল থেকে বের হতে পারবো। আর এখনোই সেই সুযোগ, কারণ চেতন এখন দুর্বল হয়ে পড়েছে। তারা দুজনে ওই বাক্স নিয়ে চেতনের সামনে যায়। চেতন মানে পট্টি রূপধারী লোক বাবুর্চিকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, কিন্তু বাবুর্চিও এক চালাক ছিল, তাই সে তার কথার ফাঁদে পা দেয় না। ইনফ্যাক্ট সে থেবানকে বলে দিয়েছিল চেতনের কথার ফাঁদে কখনোই ফাঁসা যাবে না। এখানে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারি। এই বাবুর্চি আসলে কডুমান পট্টির ছেলে, মানে আসল কডুমান পট্টির। কডুমান পট্টির সাথে নিচু বর্ণের কোনো এক মেয়ের সম্পর্ক ছিল, যার ফলশ্রুতিতে এই বাবুর্চির জন্ম হয়। সে নিচু জাতের মেয়ের ঘরে জন্ম হলেও তার শরীরে ঠিকই কদুমান পট্টির রক্ত বইছে। এখানে বাবুর্চি বলে, কোনো মানুষ জন্মসূত্রে ব্রাহ্মণ হয় না, হতে হয় তার কর্মসূত্রে। তখন তাদের উপর চেতন হামলা চালায়। অনেকক্ষণ হামলা চলতে থাকে। থেবান সেখান থেকে দূরে সরে দেখতে পায় এখনো মারামারি চলছে। পট্টি বাবুর্চিকে তার ছেলে বলে বোকা বানানোর চেষ্টা করতে থাকে, কিন্তু বাবুর্চি তার কোনো কথায় মন গলায়নি। তারা তার কোনো কথা শোনে না। বাবুর্চি একসময় তাকে ছুরি মেরে দেয় এবং তার হাত থেকে একটি আংটি খুলে আনে। তারপর সে পট্টির মানে চেতনের শরীরে আগুন লাগিয়ে দেয়। এই আগুন চারদিকে ছড়িয়ে ছিটিয়ে মহলে লেগে যায়। আগুনে পট্টি পুরোপুরি পুড়ে যায় এবং ফাইনালি আমরা পট্টির শরীর থেকে চেতনকে বের হতে দেখি। এই প্রথম আমরা চেতনের আসল রূপ দেখতে পাই। এখন বাবুর্চি আংটি পরে চেতনের বশ হওয়ার চেষ্টা করছিল, কিন্তু থেবান তাকে এই আংটিটি না পরার জন্য বলে, কেননা এই আংটিটি পরলে সেও আবার আগের পট্টির মতো হয়ে যাবে আর ক্ষমতার লোভে আবারও দুর্বলদের অ্যাটাক করবে। বাবুর্চি তার কোনো কথাই শুনে না। তারা দুজন একে অপরের সাথে বিবাদে জড়িয়ে পড়ে। তারা একজন আরেকজনকে আহত করে। চেতন লুকিয়ে লুকিয়ে এসব দেখছিল। মহলে আগুনের পরিমাণ বেড়ে যাওয়ায় মহলটি ভেঙে পড়ে। পরের দিন সকালে আমরা দেখতে পাই থেবান এই মহল থেকে বেরিয়ে চলে যাচ্ছে। এইবার আর কোনো রক্তবমি বা অস্বাভাবিক কিছুই হয় না, কিন্তু পেছন থেকে বাবুর্চি তার উপর হামলা করে দেয়, কারণ থেবানের কাছে ওই আংটিটি ছিল যেটা বাবুর্চি নিতে চায়। এখানে বাবুর্চি থেবানের শরীরের দিকে লক্ষ্য করে দেখতে পায় থেবানের কানে ওই দুলটা নেই, যেটা সে সবসময় পরত। যেটা দেখে সে বুঝতে পারে এটা থেবান নয়। আসলে হয়েছে কি বলি, আমরা মহলের দৃশ্যে দেখতে পাই আসল থেবান মহলের দেয়াল দশে মারা গিয়েছে। চেতন এখন থেবানের রূপ ধারণ করে ফেলেছে, আর তার কাছে আংটিও ছিল। বাবুর্চি দৌড়ে ওখান থেকে চলে যাচ্ছিল। নদীর পাশে এসে নদী পার হওয়ার সময় দেখা যায় কেউ তাকে গুলি করেছে। তাকে পর্তুগিজ সেনারা গুলি করে। এখানে উল্লেখ্য যে একবার পট্টি মানে চেতন বাবুর্চিকে বলেছিল তোমার মৃত্যুর কারণ হবে বিজলি, আর এখানে বন্দুকের গুলি বাবুর্চির ক্ষেত্রে বিজলি হিসেবে গণ্য হয়েছে। আমরা দেখতে পাই চেতন মানে বর্তমান থেবান এখন পানিতে তার চেহারা দেখছে। সে সেখানে পট্টির চেহারার প্রতিফলন দেখতে পায়। থেবান রূপধারী চেতন এখানে আংটি পরে নেয় আর সব শক্তি তার কাছে চলে আসে। মুভি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, এখন আপনাদের মনে অনেক প্রশ্নের সঞ্চার হতে পারে, তাই আপনাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য বলবো। প্রথমেই আসা যাক মুভির নাম ব্রাহ্মযুগাম কেন। এই প্রশ্নের উত্তর মুভিতেই পট্টি দিয়েছে। সে বলেছিল এখন কলিযুগ চলছে আর এর মধ্যেই আরেক ব্রহ্মযুগ চলছে। এই যুগের বিশেষত্ব হলো এই যুগে ঈশ্বর মানুষের থেকে অনেক দূরে চলে গেছেন, যার মানে আপনি যতই পূজা করেন, চিল্লাচিল্লি করেন, ভজন করেন না কেন, ঈশ্বর আপনার কথা শুনবেন না। দেখতে গেলে মুভির এন্ডিং ঠিক এরকমই, কারণ মুভির শেষে চেতনেরই জয় হয়, যেখানে বাবুর্চি এবং থেবান হেরে যায়। দ্বিতীয় প্রশ্ন হতে পারে এই মুভিতে ওই ইয়াকশি বা প্রেতাত্মাটির কাজ কি? ইয়াকশিও চেতনের মতো এক সুপার ন্যাচারাল সত্তা ছিল, যার কারণে লোকেরা লালসায় পড়ে ওই মহলে চেতনের কাছে আসতো এবং বন্দী হতো। এক কথায় বলা যেতে পারে চেতন এবং ইয়াকশি দুজন একে অপরকে হেল্প করছিল, যার কারণে আমরা তাদেরকে মুভিতে ইন্টিমেট হতে দেখেছি। উদাহরণস্বরূপ থেবান এবং তার বন্ধু ওই জঙ্গলে পথ হারিয়ে গেলে থেবানের বন্ধুকে ইয়াকশি নিজের বসে নিয়ে রক্ত খেয়ে নেয় এবং থেবানকে চেতনের কাছে পাঠিয়ে দেয়। এখন প্রশ্ন হলো, চেতন যদি সবকিছু আগে থেকেই জানতো তাহলে তাকে অ্যাটাক করার কথা জানতে পারলো না কেন? উত্তর হলো বাবুর্চি সেই প্ল্যানের কথা থেবানকে মুখে বলেনি, যার কারণে পট্টি বা চেতন সেই প্ল্যান সম্পর্কে অর্থাৎ চাবি চুরির প্ল্যান এবং সেদিনই তৎক্ষণাৎ সময়ে আলো নেবানোর প্ল্যান সম্পর্কে জানতে পারেনি।
এখানে আরেকটা প্রশ্ন হতে পারে, পুরো মুভিতে বাবুর্চির নাম নেই কেন? এটা হতে পারে এ কারণে যে এখানে যারা আসে তাদের নাম সব কিছু আস্তে আস্তে বলে যায়। আরেকটা থিওরি হতে পারে মুভিতে বাবুর্চির ক্যারেক্টার অনেক ইম্পর্টেন্ট ছিল, যার কারণে পরিচালক তার কোনো নির্দিষ্ট নাম দিয়ে আমাদেরকে ওই দিকে ফোকাস করতে চাননি, যাতে শেষ পর্যন্ত টুইস্টটা ধরে রাখা যায়। আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন হলো, এখানে যেসব সেবক এসেছে পট্টি তাদেরকে একটা না একটা সময় মেরে ফেলেছে, কিন্তু বাবুর্চিকে কেন বাঁচিয়ে রাখলো? এর উত্তর মুভিতে পট্টি নিজেই দিয়েছে। সে শুধু সেই সমস্ত সেবকদেরই মারত যারা নিজেদের কাজ ছেড়ে দিত। উদাহরণস্বরূপ, থিবান যদি এখানে গানই না করে তাহলে তাকে বাঁচিয়ে রেখে কী লাভ? মুভিতে এই বাবুর্চি আর যাই হোক তার কাজ ঠিক মতো করতো, সেজন্য পট্টি তাকে মারেনি। মুভিটি সাদাকালো ফরম্যাটে তৈরি করা হয়েছে যাতে 17 শতাব্দীর আবহাওয়া অ্যাটমসফিয়ার ভালোভাবে উপভোগ করা যায়। মুভির শেষের দিকে আংটি দেখানো হয়েছে, যেই আংটির মাধ্যমে ক্ষমতার হস্তান্তর করা যায়, যার মানে হলো এই আংটি দ্বারা ক্ষমতার সদ্ব্যবহার এবং অপব্যবহার দুটোই করা যায়। কিন্তু পৃথিবীর সবাই উপরের অবস্থানে থেকে নিচু লেভেলের মানুষদের বা জাতদের শোষণ করতে চায়। মুভির শেষে পর্তুগিজ সৈন্যদের আসা এক নতুন যুগের সূচনা করে। মুভিতে চেতন নিজেও এই জায়গা থেকে বের হতে পারেনি। এখন এই জায়গায় ওই বেসমেন্টের আলো নিভে যাওয়ার পর সেও মুক্ত। এখন সে চাইলে এখান থেকে বাইরে যেতে পারে। ফিল্মে দেখানো প্রতি রাত বা দিনের হিসাব আমরা 15 দিন পর পর ধরতে পারি। প্রথম রাতে আমরা ফুল মুন দেখতে পেলে পরের রাতে অমাবস্যা দেখতে পাই। বাবুর্চি যখন থেবানকে জিজ্ঞেস করে তুমি এখানে কতদিন হলো এসেছো, তখন থেবান উত্তরে বলেছিল কয়েকদিন হবে। আসলে তখন কয়েক মাস হয়ে গিয়েছিল। ডিরেক্টর এখানে তার কাজের মুনশিয়ানা দেখিয়েছে। ফিল্মটি মূলত জাতপাতের বিভেদের উপর ফোকাস করে বানানো হয়েছে। ক্ষমতা একজন মানুষ কিংবা প্রাণীকে কী পর্যায়ে নিয়ে যেতে পারে তা মুভির শেষে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এখানে আমরা মুভির ইয়াক্ষী সম্পর্কে কথা বলে নেই, যার রিয়েল নাম ছিল শ্রীদেবী। তার অনেক পুরুষের সাথে সম্পর্ক ছিল, তার অনেক প্রেমিক তার সুন্দর চেহারায় পাগল হয়ে সবকিছু খুইয়েছে। সেও কুঞ্জুরমান নামের এক ব্যক্তির জন্য পাগল হয়ে যায়। কুঞ্জুরমান তার পালকি বহন করত। ওই ব্যক্তি বিবাহিত ছিল, তাই সে শ্রীদেবীকে ছেঁকা দিয়ে দেয়। এজন্য শ্রীদেবী কুঞ্জুরমনের স্ত্রীকে হত্যার পরিকল্পনা করে, যেটা আবার কুঞ্জুরমন জেনে যায়, যার কারণে এক রাতে কুঞ্জুরমন তার সাথে ঘুমানোর নাটক করে তাকে মেরে ফেলে। এরপরেই শ্রীদেবী মারা গিয়ে ইয়াক্ষী রূপে ফিরে আসে। এরপর সে জঙ্গলে বাস করা শুরু করে দেয়, আর লোকজনদের রাস্তায় এসে তাদের লালসার শিকার বানিয়ে তাদের রক্তপান করত। মুভিতে চেতন একটি রহস্যময় চরিত্র। সে কোনো একটা কারণে সুপারন্যাচারাল সত্তায় পরিণত হয়েছে, তবে সে শুরুতে ইচ্ছা করে কারো ক্ষতি করত না। কেউ তাকে প্রতারিত করলে সে তা কখনোই ভুলে না এবং সে তার প্রতিশোধ নিয়েই ছাড়ে। মুভিতে আমরা দেখতে পাই পট্টি পরিবারের লোকেরা তার সাথে এমন আচরণ করেছিল যার কারণে সে প্রতিশোধ পরায়ণ হয়ে গিয়েছিল। মুভিতে আমাদের দেখানো হয়ে চেতনকে মারা যাবে না, হয় সে রুল করবে, না হয় তারপর অন্য কেউ রুল করবে। তাই বাবুর্চিও তাকে মারতে চায়নি, বরং ম্যাজিক্যাল বক্সের মধ্যে বন্দি বানাতে চেয়েছিল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।